এবার আপনাদের সামনে রাখবো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ছবি। বিএলও বিএলএদের পাশাপাশি দুয়ারে হাজির হয়েছেন খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতিও। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের 100 নম্বর বুথে এভাবেই বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়কে। এই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়ে তিনি বলেন, বিএলএ কে কাগজ দিতে এসেছিলেন তিনি, কয়েকটা বাড়িতে ঘুরে একটু কাজ দেখিয়ে দিয়েছেন মাত্র। অন্যদিকে 100 নম্বর বুথের বিএলওর দাবি, তিনি জানতেন না ইনি ওয়ার্ড সভাপতি, ভেবেছিলেন তিনিও বিএলএ। দুটো কদিন আপনাকে আমি দেবো, ঠিক আছে? 2002-এর ভোটার লিস্টে নাম ছিল নিশ্চয়ই আপনার? ছিল না, যদি না থাকে বাবা বা মা কারো ছিল তো। দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ড 100 নম্বর বুথ, এখানে বিএলএ তিনি বেরিয়েছেন। এই যে এলাকার যে ভোটার তাদের এখানে এই যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম বিএলও তিনি বোঝাচ্ছেন, তার সাথে বিএলএরা রয়েছেন। দেখা যাচ্ছে যে কিভাবে করতে হবে এই ফর্ম ফিল আপ, সেটা তিনি বোঝাচ্ছেন। 2002-এ নাম ছিল কি না থাকলে কি করতে হবে, থাকলে কি করতে হবে, সমস্ত বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে। দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের এই 100 নম্বর বুথে যিনি বিএলও তিনি আছেন, তার সাথে দুজন বিএলএ তারাও রয়েছেন। এই নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে, এখানে এই প্রক্রিয়া চলছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে, এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, ফোন নম্বর দেওয়া হচ্ছে যে কোনো অসুবিধা হলে যেন তাদেরকে জানায়, এবং কী লাগবে ডকুমেন্ট সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। অর্থাৎ বিএলও তো রয়েছেন, বিএলএর সঙ্গে দেখা গেল তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়কে। এক্ষেত্রে বিএলএর বক্তব্য এবং তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায় তিনি কেন এসেছিলেন সেখানে, দুজনের বক্তব্যই পরপর দেখুন। কোঅর্ডিনেশনের জন্য উনি আজকে শুরু হচ্ছে, সেহেতু ফার্স্ট হয়তো করলেন, এবারে প্রয়োজন না থাকলে থাকবে না। তাহলে কি আপনারা কি এখন বারণ করে দেবেন? বারণ কেন, সে তো কোঅর্ডিনেট করলো, নিজেই সেটা মুভ হয়ে যাবে। আমার বারণ করার কিছু দরকার নেই, তো জিনিসটা নিয়ে না থাকলে থাকবে না, দরকার পড়ে না। আমরা কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, কোনো মানুষের যাতে নাম না কাটা যায়, আমাদের দল থেকে নির্দেশ দিয়েছেন যে 100% ফর্ম ফিল আপ আমাদেরকে সবাইকে সহযোগিতা করে করতে হবে। সেই জন্য আমরা আমাদের বিএলএ 2, এই সহযোগিতাটার জন্যই তো বিএলএ 2 এক্স্যাক্টলি, কিন্তু তার এই সহযোগিতাটা তার করার কথা একদম কথা নয়। আমার বাড়তি আমি থাকছি না, আমাদের যেহেতু ফাইলিং যে বিএলএ 2 এর যে লিস্ট এসছে, যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওই লেটারটা আমার কাছেই এসেছিল, আমি ওইটা যেহেতু এখন স্টার্টিং হলো, আমি ওইটা ওনার কাছে পৌঁছাতে এসেছি। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে। বিএলও রয়েছেন, বিএলএরা রয়েছেন এবং অন্যান্য যারা সদস্য তারাও রয়েছেন। ফর্ম নিয়ে এসে প্রত্যেকের বাড়িতে গিয়ে যিনি বিএলও তিনি কথা বলছেন। আপনার কাছে আমার স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন। 2002 সালে আমার নাম রয়েছে, কিন্তু আমার বাবা বা পরিবারের সদস্যদের নাম নেই, সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, 2002-এ আপনার নাম থাকলে 25টা তো আপনি 25টা সবাইকে ফিল আপ করতে হবে। 25-এ যেহেতু নাম আছে, 25-এ সবার ফর্ম এসছে, 25-এর নাম দেখে ওপরের পার্টটা তারা 25টা দেখে, হ্যাঁ তারা ওপরের পার্টটা 25টা দেখে ফিল আপ করবে যে এপিক নম্বর আছে। আপনার বাবার নাম নেই, আপনার নাম আছে, হতে পারে বাবা মৃত হয়েছিল, তার নামটা কেটে গেছে 2002 থেকে, আপনার নামটা 2002-তে আছে। তার জন্য এই যে ডান দিকে যেটা, বাম দিকে যেটা আছে, যে এসআইআর যে 2002-এ যে এসআইআর হয়েছে সেই তথ্যটা দেখে এখানে লিখতে হবে। সেখানে যদি নামে কারোর ভুল থাকে, 2002-এর সঙ্গে 2025-এর অনেক সময় নামের মিস্টেক হয়ে যাবে, এপিক নম্বর চেঞ্জ হয়েছে, তাহলে 2002-এতে যে এপিক নম্বর ছিল সেই এপিক নম্বর দেবে, 2025-এ যে নতুন এপিক নম্বর হয়েছে সেই এপিক নম্বরটাই দেবে। যদি কারোর এপিক নম্বর 2002-এতে দেখবেন থাকে নেই, অনেকের দেবে না, ফাঁকা থাকবে, মানে 2002-এতে যা ছিল সেই তথ্য দেখে তাকে লিখতে হবে। এটা বলছেন যদি বাবা মার নাম থাকে আমার নাম না থাকে, এরকম পরিস্থিতি? বাবা মার নাম আছে, আপনার নাম নেই, তখন বাবা মার নাম আছে, আপনার নাম নেই, তার জন্য আপনার এই জায়গাটা 2000 জায়গাটা 2002-এ যে জায়গাটা, এটা কেটে দিতে হবে। এখানে বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস 2002 থেকে তাকে তুলতে হবে এখানে। আর এরকম পরিস্থিতি যদি হয় যে বাড়ির যারা সদস্য বাবা মা এবং ছেলে কারোর নামই যদি না থাকে, তাহলে কারোর নাম থাকলে 2025 তো নাম আসবে না তার। 2025-এ যদি নাম থাকে বা বাড়ির বাবা মার মান নেই, ঠিক আছে, তার দাদুর নাম, মানে অ্যাডপোজিশন হিসাবে বাবার বাবা বা মা নিতে পারে, মায়ের বাবা বা মা তারও নামটা আমরা 2002-তে লিখতে পারবো। আচ্ছা, কিন্তু কারোর নাম না থাকলে মানে সেই নাম উঠবে না, সেটা আমরা ম্যাপিং করতে পারবো না। ড্রাফট রোলে যেহেতু 25-এ নাম আছে, ড্রাফট রোলে উঠবে, কিন্তু 2002-এতে যেহেতু নাম নেই, তার জন্য
ডিসেম্বরের ডিসেম্বরের 4 তারিখের পর ডাবডোল বেরোনোর পর তাদেরকে কল করা হবে। যেহেতু সে 25টা ফিল আপ করেছে, 13টা ডকুমেন্টসের মধ্যে তাকে যে কোনো একটা সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টসে ইআরও কল করবে, তাকে বাড়িতে আমরা চিঠি দেবো, গিয়ে তাকে মানে ডকুমেন্ট সাবমিট করার পর যদি বৈধ ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারে নাম থেকে যাবে, না হলে নাম কেটে যাবে। এইটুকুই আমরা জেনেছি। অনেক ধন্যবাদ। আমরা একজন বিএলওর সঙ্গে কথা বলছিলাম এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, একের পর এক বাড়ি বেলঘড়িয়ার 19 নম্বর ওয়ার্ড কামারহাটি পুরসভার, সেখানে তারা যাচ্ছেন এবং প্রত্যেক বাড়িতে গিয়ে যে ম্যাপিংয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বাংলাদেশে রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী, এমনকি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে হদিশ মিলল এমনই এক ব্যক্তির, যিনি নিজের মুখে স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার কার্ড বানানোর কথা। এসআইআরের আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন। কত বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে? কতজনের নাম বাদ যাবে? কতজনকে চিহ্নিত করা যাবে? কত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে? এই আবহেই উত্তর 24 পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এ যেন সীমান্ত পেরোতেই ভোল বদল। একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী। রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। এখানেই শেষ নয়, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, বিয়ের সাথে করেছি, করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, শাশুড়িদের কাছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা, সাতক্ষীরা থানা। কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার? স্থানীয় সূত্রে দাবি 2012 সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী। কাজ করতে যান তামিলনাড়ুতে। সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। অভিযোগ, এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি, যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতে, ওখানে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়, ও ভোটার কার্ড হয়ে গেছে। এই ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভায় তখন বর্তমান প্রধান ছিলেন এমএলএ দেবেশ মন্ডল, এখন বর্তমান তিনি এমএলএ। ইনি বলো সেই সময় থেকে পরিকাঠামোটা তৈরি করেছিল এই বাংলাদেশিদের রাখা, এবং এনার টিম আছে, এনার বহু টিম আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে। বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না। কিন্তু এসআইআর এর পর কি অনুপ্রবেশের ছবিটা বদলাবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।